নিজেকে পরিপাটি করে গুছিয়ে নিয়ে ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। কিচেনের দিকে পা বাড়ালো, যেন এক নতুন সকালের আলোকে আলিঙ্গন করতে প্রস্তুত। গতকাল রাতের নিস্তব্ধতায় জ্যাসপার ফিওনাকে নিবিড়ভাবে আঁকড়ে ধরে রেখেছিল, যেন তার উষ্ণতায় ফিওনার জ্বর কমে যায়। কখন সে ঘুম তার চোখের পাতায় ভর করেছিল তা সে নিজেও জানে না। ভোরের আলো ফোটার আগেই হঠাৎ তার ঘুম ভাঙে। জেগে দেখে ফিওনার গায়ের ঘাম তার শার্টে মিশে আছে। শরীর যেন শান্তির এক স্পর্শে ডুবে আছে। মৃদুভাবে কপালে হাত রেখে সে অনুভব করল ফিওনার জ্বর সেরে গেছে। এক নিঃশ্বাসে স্বস্তির ছায়া ফুটে উঠল তার চোখে। ধীরে ধীরে ফিওনাকে বিছানায় শুইয়ে দিয়ে উঠে দাঁড়ায়। নীরবে এক টুকরো সাদা নরম সুতি কাপড় ভিজিয়ে আলতো করে ফিওনার ঘাম মুছে দেয়। মুখ গলা যেন সেই ছোঁয়ায় ফিওনার অসুস্থতা মুছে যায়। তারপর সযত্নে কম্বল ঠিক করে দিয়ে একবার পিছনে তাকিয়ে নীরবে ঘর থেকে বেরিয়ে যায় জ্যাসপার। সকালবেলা ফিওনাকে রান্নাঘর দেখে অ্যাকোয়ারার বিস্ময়ের অন্ত রইল না। ফিওনার সুস্থতার এই দ্রুত পুনরুদ্ধার যেন তার মনোবিজ্ঞানকে চমকে দিল। গতকাল সে ফিওনাকে ঔষধ খাইয়ে দিয়ে চলে এসেছিল, কিন্তু একবারও ফিওনার ঘরে ফেরেনি। ড্রাগন হওয়ার অভ্যেসে মানবিক যত্নের সূক্ষ্মতার কথা সে ভাবে না। অবহেলায় ফেলে আসা সেবার প্রয়োজনীয়তা সম্পর্কে তার বোঝার অক্ষমতা প্রকট। অ্যাকোয়ারা জানে না মানুষের শরীর যেমন নাজুক, তেমনি অসুস্থতার সময় তাদের মন আরও বেশি দুর্বল হয়ে পড়ে। যখন তাদের প্রিয়জনের সাহচর্য, সেবা এবং যত্ন একান্ত প্রয়োজন, অসুস্থ শরীরে তারা একা থাকতে পারে না। তাদের পাশে কেউ না থাকলে সেই একাকিত্ব তাদের মনের ওপর প্রভাব ফেলে। কিন্তু ড্রাগনের সরল নির্বিকার মনোভঙ্গি মানব মনের সেই জটিলতা বোঝে না। তার কাছে শুধু ঔষধি সেবার সমাধান। সকালবেলার স্নিগ্ধ আলোয় অ্যাকোয়ারা নিরিবিলি মনোযোগী হাতে ব্রেড তৈরি করছিল। ফিওনাও ওর পাশে এসে সাহায্যের হাত বাড়ায়, মাঝে মাঝে আটা গুছিয়ে দিচ্ছে, কখনো অ্যাকোয়ারার ইশারায় কিছু উপকরণ এগিয়ে দিচ্ছে। কিচেনের এই শান্ত মুহূর্তে চারপাশে যেন এক নীরব আনন্দের আবহ ছড়িয়েছিল। ঘরের অন্য প্রান্তে থারিনিয়াস আর আলবিরা এখনো ঘুমে আচ্ছন্ন। তাদের নিঃশ্বাসের শব্দও যেন এই শান্ত সকালের সঙ্গে মিশে গেছে। আর জ্যাসপার কাল রাতে ঠিকমতো ঘুমাতে পারেনি। সেই ভোরবেলায় নিজের কক্ষে এসেছিল, তাই অবশেষে গভীর ঘুমে মগ্ন এখনো। খানিক সময় বাদে ধীরে ধীরে আলবিরা আর থারিনিয়াস ডাইনিংয়ে এসে বসে। থারিনিয়াস তাদের জানায় যে জ্যাসপারকে এখন বিরক্ত করতে নিষেধ করা হয়েছে, কারণ সে এখন ঘুমে আচ্ছন্ন। তাই সকালের নাস্তার টেবিলে শুধু থারিনিয়াস আর আলবিরা বসে খেতে শুরু করে। তাদের মধ্যে এক ধরনের নিশ্চিন্ত অনুভূতি, যেন দীর্ঘ অপেক্ষার পর একটা স্নিগ্ধ সকাল এসেছে। অবশেষে অ্যাকোয়ারা আর ফিওনাও নাস্তা শেষ করে। ফিওনা ধীর পায়ে নিজের কক্ষে ফিরে আসে, অনুভব করে যে আজকের সকালের সেই প্রশান্তি আর শরীরেও মনে এক ধরনের আরাম এনে দিয়েছে। এদিকে অ্যাকোয়ারা কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আনতে গ্লাস হাউস থেকে বাইরে বের হয়ে যায়, যেন সকালের এই কাজগুলোও নিঃশব্দে সম্পূর্ণ হয়। অ্যাকোয়ারা ধীরে ধীরে বাড়ির কিচেনে ফিরে আসে। তার চোখে সেই শান্ত কিন্তু গভীর এক প্রজ্ঞা ছিল। দুপুরের খাবার সে একাই প্রস্তুত করে নিয়েছে, একেবারে নিখুঁত ও স্বাদে সুমিষ্ট। তবে খাবার তৈরির পর তার মন আর কিছুটা অন্যদিকে চলে গিয়েছিল। সে কিচেনে দাঁড়িয়ে এক এক করে কিছু উপকরণ সংগ্রহ করল, যা ছিল কেবল প্রকৃতির হাতে তৈরি উপহার। হালকা সুগন্ধি তেল, ফুলের রস, মধু আর কিছু ভেষজ মিশ্রণ, যা তার দক্ষ হাতের কাজ। সে এগুলোকে অতি যত্নে ছোট ছোট কৌটায় করে ভরে সুরুচিপূর্ণভাবে সাজালো, যেন প্রতিটি কৌটা ছিল এক একটি শিল্পকর্ম। একে একে কৌটাগুলো ট্রেতে সাজানো হলো, আর তার চোখে এক অদ্ভুত তৃপ্তি ফুটে উঠল, যেন এই উপকরণগুলো শুধু এক প্রাকৃতিক রূপ নয়, বরং ফিওনার জন্যে এক নিখুঁত মনোভাব আর ভালোবাসার চিহ্ন। এবার সে ট্রেটি হাতে তুলে নিল।
সুনিপুণ দৃষ্টিতে যেন সমস্ত কিছু ঠিকভাবে সাজিয়ে নেওয়ার জন্য। অ্যাকোয়ারা কিচেনের দরজা দিয়ে বের হয়ে সিঁড়ি বেয়ে ফিওনার কক্ষের দিকে অগ্রসর হলো। প্রতিটি পদক্ষেপে যেন তার মন সঞ্চিত এক ধরনের শান্তির প্রকাশ ঘটছিল, একসঙ্গে প্রেম, যত্ন এবং ভরসার এক স্নিগ্ধ মিশ্রণ। ফিওনার কক্ষের দরজা খুলে যেতেই কক্ষে প্রবেশ করে ফিওনার সামনে এসে দাঁড়ালো। কাঁপা কাঁপা হাতে ট্রেটি একটু শ্বাস ফেলে ঠিক করে তার সামনে রেখে বলল, এগুলো তোমার জন্য এনেছি, কিছু বিশেষ উপকরণ। আজকে তোমাকে আমি আমার নিজের মতন করে সাজিয়ে দেব। ফিওনার চোখে এক নতুন আশ্চর্যতা ঝলমল করলো। তার সামনে সাজানো কৌটোগুলো দেখে সে একটিবারও আশ্চর্য হয়ে গিয়েছিল। ফিওনা অবাক হয়ে অ্যাকোয়ারার দিকে তাকালো। তার চোখে প্রশ্নের ঝিলিক। মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো, এগুলো কি অ্যাকোয়ারা? অ্যাকোয়ারা এক দৃষ্টিতে ফিওনার দিকে তাকিয়ে হালকা হাসি দিয়ে বলল, এগুলো মেকআপ আইটেম। ফিওনার মুখে বিস্ময়ের ছাপ। মেকআপ কোথায় পেলে সব? অ্যাকোয়ারা তার হাতের ট্রেটি কিছুটা এগিয়ে দিয়ে বলল, পাইনি, আমি নিজে বানিয়েছি প্রাকৃতিক উপাদান দিয়ে। ফিওনার চোখে অবিশ্বাসের ঔজ্জ্বল্য ফুটে উঠল। কি বলছো? প্রাকৃতিকভাবে মেকআপও তৈরি করা যায়? অ্যাকোয়ারা এক মুহূর্তেই মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, আমি তোমাকে দেখাচ্ছি, এখন দাঁড়াও। তারপর অ্যাকোয়ারা নরম ও মৃদু হাতে কৌটাগুলোর এক একটি খুলে নিয়ে ফিওনাকে মেকআপের উপকরণগুলো দেখাতে লাগলো। অ্যাকোয়ারা এক এক করে কৌটাগুলো খুলে ফিওনার সামনে রাখলো। তার মুখে এক অবর্ণনীয় উচ্ছ্বাস ছিল, যেন সে তার প্রিয় সৃষ্টির মধ্যে দুনিয়ার সকল সৌন্দর্য ঢেলে দিয়েছে। এই যে দেখো, বলেই অ্যাকোয়ারা একটি ছোট কৌটা তুলে ধরল। এটা হচ্ছে লিপস্টিক। গোলাপ ফুল, বেগুনিয়া ফুল আর জবা ফুল একসাথে মিক্স করে আমি তৈরি করেছি। প্রতিটি ফুলের সুগন্ধ আর রং এমনভাবে মিলিয়ে দিয়েছি যেন তা তোমার ঠোঁটের উপর এক নরম সৌন্দর্যের প্রলেপ ফেলবে। ফিওনা বিস্ময়ে অবাক হয়ে কৌটাটির দিকে তাকালো। তার অ্যাকোয়ারার জন্যে কৌটাটি তুলে বলল, আর এটা হচ্ছে কাজল, চারকোল আর কালো শিমুলের গুঁড়ো দিয়ে তৈরি। তুমি জানো, কাজল শুধু চোখের সৌন্দর্য বাড়ায় না, এটি এক ধরনের প্রাকৃতিক অঙ্গীকারও। অ্যাকোয়ারা এরপর একদৃষ্টি দিয়ে একটি গোলাপি রঙের কৌটাটি দেখিয়ে বলল, এটা ব্লাসন, যা আমি পলাশ ফুলের পাপড়ি আর চাপা ফুলের পাপড়ির মিশ্রণে তৈরি করেছি। প্রতিটি পাপড়ি যেন এক একটি রূপালী আভা, যা তোমার গালের উজ্জ্বলতা আরও বৃদ্ধি করবে। একটি উজ্জ্বল কৌটোটি তুলে ফিওনাকে দেখিয়ে বলল, আর এই দেখো, এটা হাইলাইটার, মুক্তার ফুলের গুঁড়ো দিয়ে তৈরি করেছি, সঙ্গে মধু আর হালকা দুধ মিশিয়ে। এটা তোমার ত্বকে এক ঝলমলে আভা ছড়াবে, যেন প্রাকৃতিক সৌন্দর্যই তোমার দেহে রূপ নেবে। ফিওনার চোখে এক ধরনের বিস্ময় ছড়িয়ে পড়ল, যেন সে কোনো অদৃশ্য জাদুর মাঝে হারিয়ে গেছে। প্রতিটি উপকরণ, তার রং, গন্ধ এবং অনুভূতি, এগুলো সব যেন এক মধুর কল্পনা, যা অ্যাকোয়ারার হাতে জীবন্ত হয়ে উঠেছে। ফিওনার চোখে এক অদ্ভুত আলো জ্বলে উঠল। তার মুখে একটি কোমল হাসি ছড়িয়ে পড়ল, যেন প্রাচীন দিনের কোনো স্মৃতি আবার জীবন্ত হয়ে উঠছে। জানো অ্যাকোয়ারা, ধীরে ধীরে বলল, আমি সাজতে অনেক ভালোবাসি। আমার অনেক কসমেটিক আইটেম ছিল, জীবনের রং, আনন্দ সব কিছুই ছিল, কিন্তু এখানে আসার পর যেন সব কিছু নিঃশেষ হয়ে গেছে। সাজার ইচ্ছেটাও আর নেই, তবে এগুলো দেখে আজকে সাজতে ইচ্ছে করছে অনেক। অ্যাকোয়ারা তার কথাগুলো শুনে হালকা এক হাসি দিয়ে বলল, হ্যাঁ ফিওনা, তোমার জন্যই তো এনেছি। সে হাতে তুলে ধরে একটি সুন্দর রঙিন প্যাস্টেল পিঙ্ক ড্রেস, যা যেন ফিওনার জন্যেই তৈরি। আর এই যে এই ড্রেসটা পরে আসো, আমি সাজিয়ে দেব তোমাকে। ফিওনা ড্রেসটিকে হাতে তুলে নিল। তার মধ্যে যেন পুরনো স্মৃতির মতো একটা আবেগ খেলা করছিল। এই ছোট্ট মুহূর্ত যেখানে সে তার প্রিয় সাজগোজের জগৎ ফিরে পাচ্ছিল, তার মনে এক অদৃশ্য শক্তি এনে দিয়েছিল। অবশেষে ফিওনা ড্রেসটি হাতে তুলে নিয়ে ধীরে ধীরে তা পরিধান করলো। ড্রেসটি ছিল একটি মিষ্টি কোমল হালকা গোলাপি রঙের জর্জেটের ফ্রক, যা তার কোমল সিলুয়েটেড আরও বেশি সুন্দরভাবে তুলে ধরেছিল। ড্রেসটির দৈর্ঘ্য
ছিল হাঁটুর ওপর পর্যন্ত, তার হাতা ছিল কাঁধের নিচে, গলা উন্মুক্ত যা তার কোমল ও স্নিগ্ধ বাহুতে অদ্ভুতভাবে অনুরণিত হচ্ছিল। এই সাদামাটা তবুও রাজকীয় পোশাক যেন তার অভিজ্ঞানকে নতুনভাবে চিত্রিত করছিল। ফিওনা বিছানায় এসে বসতেই অ্যাকোয়ারা সাবধানে তার কাছে এগিয়ে গেল। প্রথমে কাজলটি ফিওনার চোখের নিচে লাগিয়ে দিল। একদম সূক্ষ্ম হাতে যেন প্রাকৃতিক এক নিপুণ শিল্পী অ্যাকোয়ারা কাজলটি এমনভাবে লাগালো যেন ফিওনার চোখের অঙ্কন যেন জীবন্ত হয়ে উঠল। তারপর ধীরে ধীরে ব্লাশনটি তার গালের হাড়ে মৃদু হাতে ছড়িয়ে দিল। গোলাপি রঙের মিশ্রণে ফিওনার গাল যেন একেবারে আভাই ঝলমল করতে শুরু করলো। হাইলাইটার তার গালের উপরের অংশে আর নাকের ডগায় হালকা করে লাগিয়ে ফিওনার সৌন্দর্য যেন আরো ফুটে উঠল। এরপর অ্যাকোয়ারা লিপস্টিকটি সযত্নে ফিওনার ঠোঁটে লাগালো, একদম ন্যাচারাল গোলাপি শেডে, যা তার মুখাবয়বকে এক নতুন উজ্জ্বলতাকে দিল। ফিওনার গলায় এক সুন্দর মুক্তোর মালা পরিয়ে দিল অ্যাকোয়ারা। মালাটি গলার সাথে এত সুন্দরভাবে বসে যেন প্রাচীন যুগের কোনো রাজকুমারীর শোভা। শেষেই ফিওনার বাদামি চুলে ছোট ছোট সাদা চন্দ্রমল্লিকা ফুলগুলি দিয়ে দিল অ্যাকোয়ারা, যেন তার চুলে এক ফোঁটা শীতলতা আর কোমলতার ছোঁয়া এসে পড়ল। ফিওনার পুরো রূপ যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য প্রতিচ্ছবি হয়ে উঠল, যেখানে প্রতিটি উপকরণ তাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছিল তার গভীর ও রহস্যময় ব্যক্তিত্বের দিকে। ফিওনাকে দাঁড় করিয়ে রেখে অ্যাকোয়ারা তার চোখে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল। এক মুহূর্তের জন্যে যেন পৃথিবী থমকে গিয়েছিল। কোনো শব্দ ছিল না, শুধুমাত্র ফিওনার সৌন্দর্যেই মগ্ন ছিল। তার মুখে মিষ্টি হাসি, চোখে স্নিগ্ধতা আর গালে সেই পল্লবিত রং, সবকিছুই যেন এক অনবদ্য চিত্র। পৃথিবীর মানবীরা এত সুন্দর হয় আজ বুঝলাম। একদম কোনো রূপকথার পরই লাগছে ফিওনা তোমাকে। অ্যাকোয়ারা বলে উঠল, তার চোখে এক গভীর প্রশংসা। ফিওনা একটু হাসলো। যাও অ্যাকোয়ারা, তুমি তো একটু বেশি বেশি বলছো। তোমার রূপ দেখেছো কখনো? তোমার সৌন্দর্য কতটা? না ফিওনা। অ্যাকোয়ারা আসলেই সোজাসুজি হয়ে বলল, তোমার মতো না। তোমার সৌন্দর্যের তুলনা কোনো ফুলের সাথেই নেই। ফিওনার মুখে মৃদু হাসি এলো। কিন্তু অ্যাকোয়ারা, আমি তো দেখতেই পাচ্ছি না আমাকে কেমন লাগছে। অ্যাকোয়ারা তখন ফিওনার সামনে একখানা শুদ্ধ সিলভার গ্লাসের প্রতিবিম্ব ধরল, যেন পুরো পৃথিবী তার একমাত্র সৌন্দর্যে ডুবে গিয়েছিল। ফিওনা নিজের প্রতিবিম্ব দেখে চমকে উঠল। সারা শরীরের প্রতিটি কোণে এক অদ্ভুত ঝিলমিলানি দেখতে পাচ্ছিল সে। আজকের সাজে, এই প্রাকৃতিক মেকআপে সে নিজের সৌন্দর্য যেন প্রথমবার দেখতে পেল। আজকের সাজে তার অস্থির বোধটাও একেবারে দূরে সরে গিয়েছিল। কেমিক্যাল মেকআপের সাজে এতটা সুন্দর লাগেনি। আজকের সাজে যে নিজেকে যেন এক নতুন রূপে আবিষ্কার করলো, এক রূপকথার রাজকুমারী যার সৌন্দর্যের কোনো তুলনাই নেই। দুপুরবেলা ডাইনিং টেবিলে জ্যাসপার, আলবিরা আর থারিনিয়াস বসে অপেক্ষা করছে, আর অ্যাকোয়ারা খাবারগুলো একে একে সাজিয়ে দিচ্ছে। তবে বরাবরের মতোই পরিবেশনের দায়িত্বটা ফিওনার উপরেই। ফিওনা নিচে নামতে চায়নি, কিন্তু জ্যাসপারের রাগের কথা মনে পড়তেই যেন তার আর অন্য কোনো উপায় থাকলো না। মনে মনে বিরক্ত হলেও আসতে হলো, কারণ না এলে জ্যাসপার আবার নতুন কোনো উপহাস ছুড়ে দেবে। সেই রাগও সহ্য করতে হবে। এই মুহূর্তে সৌন্দর্যের ভার তার মনে কোনো প্রশান্তি এনে দিচ্ছে না, বরং খাবার পরিবেশনের মতো একটি সাধারণ কাজ তার কাছে আজ অভ্যস্তর চেয়েও অনেক বেশি তিক্ত লাগছে। নিজের কষ্ট আর অপছন্দ লুকিয়ে মুখে কঠোরতা নিয়ে সে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো লিভিং রুমের দিকে। জ্যাসপারের প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। সকালে নাস্তা না করে থাকার পর এখন যেন অপেক্ষা করা তার পক্ষে সম্ভব নয়। ফিওনার অপেক্ষায় না থেকে অ্যাকোয়ারাকে খাবার পরিবেশন করতে বলে সে, আলবিরা, থারিনিয়াস আর অ্যাকোয়ারাকে সঙ্গে নিয়ে জ্যাসপার খাবার খেতে শুরু করে। ঠিক তখনই কাঠের সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নিচে নামতে শুরু করে ফিওনা। অ্যাকোয়ারা হঠাৎ তাকিয়ে বলে, ওই তো ফিওনা চলে এসেছে। জ্যাসপার এক মুহূর্তের জন্যেই সিঁড়ির দিকে তাকায়। জ্যাসপার চোখ নামিয়ে ফেলে, কিন্তু মনে মনে যেন কিছু একটা উপলব্ধি করেই আবার তাকায়। ফিওনার নতুন সাজে আবির্ভাব, তার সেই স্নিগ্ধ ও স্বপ্নীল রূপ দেখে জ্যাসপারের মুখে কোনো কথা আসে না। এক অসম্ভব চমক ভরে যায় তার দৃষ্টিতে, যদিও মুখে সে কিছু প্রকাশ করে না। ফিওনা ধীরে ধীরে সিঁড়ির শেষ ধাপে এসে দাঁড়ায়।
ততক্ষণে টেবিলে বসে থাকা সবাই খেতে শুরু করে দিয়েছে। কিছুক্ষণ সে একপাশে দাঁড়িয়ে থাকে, যেন কি করবে বুঝতে পারছে না। ফিওনাকে এখন সবার সামনেই পুরোপুরি দেখা যাচ্ছে। জ্যাসপারের চোখ যেন আটকে গেল ফিওনার উপর। তার সৌন্দর্যের মৃদু আলোয় যেন লিভিং রুমটা কিছুক্ষণের জন্য থমকে গেছে। ফিওনার দিকে তাকিয়েই জ্যাসপার এক টুকরো গাজর চামচে নিয়ে মুখে তোলে, কিন্তু টেবিলে না তাকিয়েই এমনটা করায় একসময় খেয়াল করলো আসলে সে খালি চামচই কামড়ে ধরেছে। চামচটা মুখে রেখেই জ্যাসপার চারপাশে একবার চোখ বোলালো। থারিনিয়াস, আলভিরা, অ্যাকোয়ারা সবাই যার যার মতো খাওয়াতে ব্যস্ত। তাদের কেউই যেন তার সেই ছোট্ট অপ্রস্তুত মুহূর্তটি লক্ষ্য করেনি। এতেই যেন জ্যাসপার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। দ্রুত এক গ্লাস পানি খুলে মুখে ঢেলে নিল, যেন নিজের অস্বস্তি মুছে ফেলার চেষ্টা করছে। জ্যাসপার আচমকাই উঠে দাঁড়ায়। আমার খাওয়া শেষ বলেই তাড়াহুড়ো করে ডাইনিং টেবিল ছেড়ে বাইরে বেরিয়ে যায়। তার গন্তব্য ল্যাব। লিভিং হাউসের বাইরে দ্রুত পায়ে এগিয়ে যায় সে। ফিওনা কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে, তার গমন পথের চোখে স্থির। এরপর ধীরে ধীরে কিচেনের দিকে পা বাড়ায় নিজের খাবার নেওয়ার উদ্দেশ্যে। ল্যাবে প্রবেশ করেই জ্যাসপার ক্লান্ত শরীরে এক্সিকিউটিভ চেয়ারে বসে পড়ল। মাথাটা হেলান দিয়ে চোখ দুটি এক মুহূর্তের জন্য বন্ধ করে নিল। সামনে কম্পিউটারের স্ক্রিনে তার অজান্তেই কাজ চলছে, কিন্তু চোখ বন্ধ করতেই ফিওনার সেই চিত্র আবারও তার মনের পর্দায় ভেসে উঠল। গাঢ় কাজলে মোড়ানো গভীর চোখে গোলাপি রঙে রাঙানো ঠোঁট, গালে মৃদু গোলাপি আভা, মাথায় ছোট ছোট সাদা ফুলের শোভা আর গলায় ঝলমলে মুক্তোর মালা। দৃশ্যটি এতটাই স্পষ্ট ছিল যে জ্যাসপারের মন যেন তারই মধ্যে বন্দী। হঠাৎ করেই কম্পিউটারের স্ক্রিন থেকে টুম শব্দে তার চিন্তাভাবনার ধারাবাহিকতা ভেঙে যায়। চোখ খুলে তাকায় স্ক্রিনের দিকে, যেখানে একটি নতুন ইমেল এসেছে। জ্যাসপার দ্রুত ইমেলটি খুলল এবং স্ক্রিনে ভেসে উঠল প্রেরকের নাম ডক্টর আর্থার। ইমেলটা পড়ার সঙ্গে সঙ্গে জ্যাসপারের মুখে এক প্রশান্তির হাসির রেখা ফুটে উঠল। ডাক্তার আর্থার জানিয়েছেন আগামীকাল রাতেই গুরুত্বপূর্ণ মিটিংটি হবে, আর লোকেশন মিস্টার চ্যান সিং এর ল্যাব। কাল রাতেই এথেরিয়ানের শক্তি সম্পূর্ণরূপে সংগ্রহ করে তা সরাসরি লন্ডনে পাঠানো হবে, যেখানে গবেষণার পরবর্তী ধাপ সম্পন্ন হবে। জ্যাসপার এক মুহূর্ত থমকে থাকলো। তার মুখের হাসির ঝিলিক যেন এক অজানা বিজয়ের আভাস দিচ্ছে। জ্যাসপার ল্যাবে থেকে সিঁড়ি বেয়ে ল্যাবের ছাদে চলে গেল। সেখানে হালকা বাতাস তাকে স্বস্তি দিতে চাইছিল। ছাদে দাঁড়িয়ে সে আকাশের দিকে তাকালো। পৃথিবী ও আকাশ যেন এক মুহূর্তে এক হয়ে গিয়েছিল। তার জ্যাসপার বুঝতে পারছিল তার শরীরের মধ্যে দুর্বলতা তাকে বড্ড বেশি জর্জরিত করছে। প্রচণ্ড গরম অনুভূতি হচ্ছে। ঘূর্ণায়মান মাথা নিয়ে সে অস্থিরভাবে নিঃশ্বাস নিল। তার পিঠের সমস্ত মাংস যেন ক্লান্তিতে ঝুলছিল, আর মাথার মধ্যে পেঁচানো অনুভূতিটি বাড়ছিল। ছাদের প্রশান্ত পরিবেশে জ্যাসপার এক মুহূর্তের জন্যে সবকিছু ভুলে গেল। তার শরীরের অস্বস্তি, মাথার ঘূর্ণন, সবকিছু কিছুটা হলেও থেমে গেল। সে শুধু এক টুকরো শান্তি খুঁজছিল। আর হঠাৎ সেখানেই তার সামনে এক অসম্ভব দৃশ্য ঘটল। কোথা থেকে যেন এক ছোট্ট পাখি উড়ে এসে তার হাতের তালুর মধ্যে স্থির হয়ে দাঁড়ালো। পাখিটি এতই ছোট যে যেন এক টুকরো রেশমের মতো, অত্যন্ত নরম, প্রায় স্বচ্ছ। জ্যাসপার ঠিক বুঝতে পারছিল না কিভাবে এই পাখি তার কাছে এসেছে, কিংবা এর বিশেষত্ব কি। পাখিটি যেন একটি ছোট্ট রত্ন, যা পৃথিবী থেকে সরাসরি তার হাতে এসে পড়েছে। তার অদ্ভুত রঙিন পালকগুলো কিরকম আলোকিত হয়ে উঠছিল, যেন আকাশের তারাদের আলো তার শরীরে ফুটে উঠেছে। জ্যাসপারের অনুপস্থিত টের পেয়ে তখনই আলভিরা ধীর পদক্ষেপে ছাদে প্রবেশ করল। তার মুখাবয়বে তীব্র আগ্রহ। জ্যাসপারের হাতে পাখিটিকে দেখেই বিস্মিত হয়ে বলল, প্রিন্স সরিচিন, এটা তো সেই পাখি, পৃথিবীর সবচেয়ে ছোট পাখি, হামিং বার্ড। জ্যাসপার অবাক হয়ে হাতের তালু আরও একটু উঁচু করলো, যেন পাখিটি আরও স্পষ্টভাবে দেখতে পারে। তার চোখে যেন এক অদ্ভুত মুগ্ধতা ভর করলো। এই ক্ষুদ্র জীবটি পৃথিবীর এক কোণায় এত ছোট অথচ এত সুন্দর। জ্যাসপারের চোখের সামনে মুহূর্তের জন্য একটি দৃশ্য ভেসে উঠল, যা তার মনকে গভীরভাবে স্পর্শ করেছিল। সে মনে করলো সেই দিনটি যেদিন প্রথমবার ল্যাবের ভিতরে ফিওনার সামনে সে তার ড্রাগন রূপে উপস্থিত হয়েছিল। ফিওনা তখন তার সামনে ছিল,
ঠিক যেমন এই হামিংবার্ড ছোট, কোমল আর রেশমের মতো নরম। ফিওনা তখন তার কাছে ঠিক যেন এই ছোট্ট পাখির মতোই মনে হয়েছিল। কোমল, মিষ্টি আর এতটাই ছোট যে তাকে হাতের তালুতে রাখাও সম্ভব মনে হয়েছিল। তবে সেদিন তার ভেতর রাগের আগুন জ্বলছিল। সে ফিওনাকে কেবল প্রতিশোধের মাধ্যম হিসেবে দেখেছিল, একটা পাখি যা সহজেই বন্দি করা যায়। কিন্তু আজ এই মুহূর্তে জ্যাসপারের মনে হলো সেই পাখির জায়গায় এখন যেন ফিওনাই রয়েছে তার হাতের তালুর ভেতর। এই মেয়ে কেমন করে এত গভীরভাবে তার মন আর ইন্দ্রিয়কে আন্দোলিত করে ফেলল। জ্যাসপার নিঃশব্দে চোখ দুটি বন্ধ করল। অন্তরালের গভীরে তার স্মৃতির ভেতর ভেসে উঠল একটা কাল্পনিক মুহূর্তের চিত্র। ড্রাগন রূপে নিজের বিরাট শক্তিশালী অবয়ব, আর তার সামনে দাঁড়িয়ে থাকা ছোট্ট নাজুক ফিওনা, সেই মেয়েটি যার উপস্থিতি তাকে প্রথমবারের মতো নিজের শক্তির ভার অনুভব করিয়েছিল। তার মন যেন এই স্মৃতির গভীরে হারিয়ে গেল। কিভাবে ফিওনা তার দিকে তাকিয়েছিল, ভয়ে নয় বরং এমন এক জেদ আর কোমলতায় মেশানো দৃষ্টিতে যা ড্রাগনের তীব্র দহনেও অনড় থাকতে পারে। জ্যাসপারের বুকের ভেতর হঠাৎ একটা ভারী অনুভূতি জন্মালো। সেই মেয়েটি, তার হামিং বার্ড, যার কোমলতা তার রক্তে প্রবাহিত আগ্রাসী ঝড়কে শান্ত করেছিল। নিজের গভীর মনোভাব আর আকাঙ্ক্ষার জালে আটকে গিয়ে সে নিঃশব্দে ফিসফিস করল। আমার হামিংবার্ড। তার কণ্ঠে এমন এক আকুতি মিশে গেল যেন এই কথাগুলি বলতে গিয়ে সে নিজেকেও ধরে রাখতে পারছে না। এই মেয়ে যে তার রাগের আগুনে পুড়ে যাওয়া একান্ত শীতল ছায়া, তাকে এত গভীরভাবে কিভাবে নিজের অন্তরে স্থান দিয়েছে। তার মুখের কোণে একটা ক্ষীণ হাসি ফুটল, একটা কষ্টের হাসি। ফিওনা তার শক্তির বিপরীত মেরু, তার অদম্য হৃদয়ের প্রথম পরাজয়। আলবিরা হতভম্ব হয়ে জ্যাসপারের দিকে তাকিয়ে রইল। তার চোখে অবিশ্বাস্য স্পষ্ট। যেখানে জ্যাসপারের দুর্বল হয়ে পড়া উচিত, সেখানে সে এক ছোট্ট পাখিকে দেখে এতটা খুশি হচ্ছে আর অদ্ভুতভাবে বিড়বিড় করছে। প্রিন্স, আলবিরা শেষ পর্যন্ত বলল, আপনার তো মনে হয় শরীর খারাপ লাগছে, আমাদের এখন উচিত রওনা দেওয়া। জ্যাসপার ধীর লয়ে পাখিটার দিকে চোখ রেখে বলল, হ্যাঁ আলবিরা, ঠিক বলেছ, তুমি যাও, আমি আসছি। আলবিরা এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর মাথা নাড়ল, তারপর ধীরে ধীরে ছাদ থেকে নেমে গেল। জ্যাসপার নরমভাবে পাখিটাকে উড়িয়ে দিল, যেন আকাশে তাকে তার স্বাধীনতা উপহার দিচ্ছে। একটা মৃদু হাসি ফুটে উঠল তার মুখে। দুর্বলতায় ভারী হয়ে থাকা শরীর সত্ত্বেও সে আর একবার আকাশের দিকে তাকালো, যেন সেখানে কিছু খুঁজছে। তারপর নিজেও ধীরে ধীরে ছাদ থেকে নেমে এলো। এথেরিয়ান অবশেষে প্রায় পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। সে এখন দাঁড়িয়ে আছে, তার ধূসর আকাশী চোখ জোড়ায় এখনো ক্লান্তির মৃদু ছাপ। আলবিরা আর থারেনিয়াস ওর দিকে এগিয়ে এলো, যেন অনেক দিনের এক অনিশ্চয়তার পরে তাদের প্রিয় বন্ধুকে ফিরে পেয়েছে। থারেনিয়াস ওকে শক্ত করে জড়িয়ে ধরল, আর আলবিরা তার পিঠে এক বন্ধুত্বপূর্ণ চাপড় দিয়ে বলল, অবশেষে তোকে ফিরে পেলাম এথেরিয়ন। ভেনাসে ওদের মধ্যে যে বন্ধুত্বের সম্পর্ক ছিল সেটি এই মুহূর্তে আরো গভীরভাবে প্রকাশ পেল। এথেরিয়ানের কালো চুলে ছড়িয়ে থাকা হালকা আকাশী লেয়ারগুলো অদ্ভুতভাবে আলো ছড়াচ্ছিল, যেন ওর ভেতরে জমে থাকা জীবন শক্তির নতুন প্রকাশ। তার বাদামি ঠোঁটজোড়া নিঃশব্দে এক ক্লান্ত কিন্তু তৃপ্তিমাখা হাসি ফুটিয়ে তুলল। এই দৃশ্যটি যেন তাদের জন্য এক নীরব প্রতিজ্ঞার মতো যে যাই হোক না কেন তারা একে অপরের পাশে থাকবে, জীবন আর সমস্ত সংকটের মুখোমুখি। জ্যাসপার ল্যাবে পা রাখতেই তার চোখে আনন্দের ঝিলিক খেলে গেল। সামনে এথেরিয়ান দাঁড়িয়ে আছে, অনেকটা সুস্থ। এথেরিয়ান জ্যাসপারকে দেখে মুগ্ধ কণ্ঠে বলল, জ্যাসো ভাইয়া। আর পরম আবেগে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরল। জ্যাসপার আলগোছে পিঠে হাত রেখে শান্ত গলায় জিজ্ঞেস করল, তুই ঠিক আছিস এখন? এথেরিয়ানের আকাশী চোখে এক চিলতে হাসি ফুটল। হ্যাঁ ভাইয়া, আমি এখন পুরোপুরি ঠিক আছি, কিন্তু তুমি আমাকে বাঁচাতে নিজের শক্তি দিয়ে দিলে। তুমি তো দুর্বল হয়ে পড়েছো। জ্যাসপার ঠোঁটে এক মৃদু হাসি এনে বলল, তোর ভাই কি তার ভাইকে মরতে দেবে? তুই ঠিক আছিস, সেটাই তো আমার সবচেয়ে বড় প্রাপ্তি। ড্রাকোনিস তোকে এভাবে সুস্থ দেখে কতটা খুশি হবে ভাবতে পারছিস? আলবিরার কণ্ঠ শোনা গেল পেছন থেকে। হ্যাঁ প্রিন্স, কিন্তু আমাদের এখন এখান থেকে রওনা দেওয়া উচিত।
জ্যাসপার একটু গম্ভীর হয়ে মাথা নেড়ে বলল। ঠিক বলেছ। জ্যাসপার ডক্টর আর্থারের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেক করে, বিনয়ের সঙ্গে বলল, আপনাকে ধন্যবাদ ডক্টর আর্থার। আপনার সাহায্য ছাড়া আমার ভাইকে উদ্ধারের মিশন সফল করা সম্ভব হতো না। যদিও ডক্টর আর্থার জ্যাসপারের হিপনোটাইজের প্রভাবের অধীন ছিল, তবু জ্যাসপার তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুল করল না। আলবিরা আর এথেরিয়ান নীরবে পাশে দাঁড়িয়ে ছিল, যেন মুহূর্তটির গুরুত্ব অনুভব করছিল। কোনো জবাব না দিয়ে ডক্টর আর্থার স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন তার কৃতকর্মের স্মৃতি আর কোনো অনুভূতিকে ছাপিয়ে গেছে। জ্যাসপার একবার চোখ বুলিয়ে আশেপাশের প্রযুক্তি সজ্জিত ল্যাবের দিকে তাকালো, যেন তার প্রতিটি কোণ মনে রাখার চেষ্টা করছে। এরপর সবাই একসঙ্গে ল্যাব ছেড়ে বেরিয়ে পড়ল, যেন এক নতুন অধ্যায়ের দিকে অগ্রসর হচ্ছে। রাস্তার সবাই ধীরে ধীরে হাঁটছিল, তাদের লক্ষ্য ছিল যত দ্রুত সম্ভব এখান থেকে দূরে সরে যাওয়া। এথেরিয়ান ছাড়া বাকিরা ড্রাগন রূপে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আলবিরা থারিনিয়াস একে একে বিশাল ড্রাগনে পরিণত হলো, তাদের ডানার ছায়া পথের উপরে পড়তে শুরু করলো। কিন্তু ঠিক তখনই জ্যাসপার ড্রাগন রূপ ধারণ করার জন্য প্রস্তুত হচ্ছিল। হঠাৎ করেই সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। থারিনিয়াস আর আলবিরা সঙ্গে সঙ্গে মানব রূপে ফিরে এলো। এথেরিয়ান দ্রুত দৌড়ে এসে জ্যাসপারকে ধরে রাখলো, তার মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। জ্যাসু ভাইয়া ওঠো, তুমি কি শুনতে পাচ্ছ? এথেরিয়ানের গলায় ভয় ফুটে উঠল, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। আলবিরা নিচু হয়ে জ্যাসপারের পালস পরীক্ষা করে বলল, প্রিন্সের অবস্থা ভালো মনে হচ্ছে না, আমরা এখানে আর দেরি করতে পারি না। থারিনিয়াস দৃঢ় গলায় বলল, আমি প্রিন্সকে নিয়ে যাই। এথেরিয়ন, তুমি আলবিরার পিঠে ওঠো, আমি প্রিন্সকে নিয়ে যাই। এথেরিয়ান আর আলবিরা একসঙ্গে জ্যাসপারকে ধরে টেনে তুলল, আর নিথর শরীর ভারী হলেও তারা কোনোভাবেই তাকে মাটিতে পড়ে থাকতে দিতে রাজি নয়। ক্লান্ত হাত দুটো তুলে সাবধানে থারিনিয়াসের গলায় জড়িয়ে দিল এথেরিয়ান। থারিনিয়াস ধীরে ধীরে ড্রাগন রূপে ধারণ করলো, বিশাল ডানা ছড়িয়ে সে শক্ত পায়ে দাঁড়ালো। জ্যাসপার তার পিঠে নিস্তেজভাবে পড়ে রইল, যেন একমাত্র থারিনিয়াসের শক্ত ডানা তাকে ভরসা দিচ্ছে। আলবিরা দ্রুত নিজেও ড্রাগন রূপ নিল, তার রূপালী রূপের ডানা ঝলমল করে উঠল চাঁদের আলোয়। এথেরিয়ান তার পিঠে উঠে শক্ত করে আঁকড়ে ধরল, যেন কোনোভাবেই পড়ে না যায়। চলো। থারিনিয়াস গভীর গলায় বলল। আকাশে একসঙ্গে ডানা মেলে তারা উড়ে উঠল। বাতাসে তাদের ডানার ভারী ঝাপটানি সমুদ্রের তীরে পৌঁছলো। বিশাল নীল সমুদ্রের ওপর দিয়ে তারা ছুটে চলল, যেন সময় তাদের পেছনে ধাওয়া করছে। আলবিরার চোখে চিন্তার ছাপ, এথেরিয়ানের মুখে দৃঢ় সংকল্প, আর থারিনিয়াস সে জ্যাসপারকে তার পিঠে আগলে রেখেছে, যেন নিজের জীবনের থেকেও মূল্যবান কিছু বহন করছে। আলবিরা আর থারিনিয়াস ধপাস করে পাহাড়ের মাটিতে পড়ার পরই তারা তৎপর হয়ে উঠল। নিস্তেজ জ্যাসপারকে হাতে ধরে পাহাড়ের পথে নামালো। ভোরের আলো পাহাড়ের শিখর ছুঁয়ে যাচ্ছিল। পাহাড়ে কম্পনের শব্দেই অ্যাকুয়ারা আর ফিওনা বুঝে যায় তারা যে ফিরে এসেছে। অ্যাকুয়ারা তখনই লিভিং রুমে ছিল, কিন্তু ফিওনা নিজের কক্ষেই। পাহাড়ের ভূমি কাঁপিয়ে আগমন বুঝে অ্যাকুয়ারা দ্রুত বাইরে এলো। জ্যাসপারকে সেই অবস্থায় দেখে তার মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট হয়ে উঠল। তবে এথেরিয়ানকে দেখে তার চোখে এক ঝলক স্বস্তির ছায়া ফুটে উঠল। এথেরিয়ান ততক্ষণে দৌড়ে এসে অ্যাকুয়ারাকে জড়িয়ে ধরেছে। তার ক্লান্ত চোখ আর ভাঙা কণ্ঠের মধ্যেও ছিল তীব্র আনন্দ, যেন সে বুঝতে পেরেছে যে এই দুঃস্বপ্নের পথ পেরিয়ে তারা সবাই নিরাপদে ফিরেছে। সবাই মিলে জ্যাসপারকে গ্লাস হাউসে নিয়ে গেল। ক্লান্ত আহত জ্যাসপারকে বিছানায় শুইয়ে দেওয়ার সময় সবাই নীরব ছিল। তাদের চোখে উদ্বেগের ছায়া, কিন্তু হৃদয়ে ছিল আশার ক্ষীণ আলো। থারিনিয়াস আর এথেরিয়ান দেরি করল না। জ্যাসপারকে শুইয়ে দিয়ে দুজন দ্রুত ল্যাবের দিকে রওনা দিল। তাদের লক্ষ্য একটাই, ড্রাকনিসের সঙ্গে যোগাযোগ করে এই পরিস্থিতির সমাধান খুঁজে বের করা। আলবিরা দৃঢ় কণ্ঠে অ্যাকুয়ারাকে নির্দেশ দিল, তুমি সেই ভেষজ ওষুধটি তৈরি করতে শুরু করো। তবে আজ এই ওষুধ কাজ করবে কি না তা জানি না, তবু চেষ্টা করা দরকার।
অ্যাকোয়ারা মাথা নেড়ে তৎক্ষণাৎ নিজের কাজে লেগে গেল। আলবিরা একটু দাঁড়িয়ে থেকে চারপাশ তাকালো, যেন নিশ্চিত হতে চাইছে আর কিছু বাকি নেই। এরপর সে দ্রুত ফিওনার কক্ষের দিকে রওনা দিল। ফিওনা তখন বিছানায় চুপচাপ শুয়েছিল। দরজা খুলে আলবিরা ভেতরে ঢুকতেই তার গম্ভীর কণ্ঠ ভেসে এলো। এই মেয়ে, শোনো। ফিওনা চমকে উঠে বসে জিজ্ঞাসু চোখে তাকালো। আলবিরা এক মুহূর্ত থেমে বলল, প্রিন্সের কক্ষে যাও, আমি ল্যাবে যাচ্ছি। হাউসে এই মুহূর্তে আর কেউ নেই, উনি কক্ষে একা, আর তার শরীর মোটেও ভালো নেই, ওর পাশে কেউ থাকা দরকার। ফিওনার মুখে চিন্তার ছাপ ফুটে উঠল। এক মুহূর্ত অপেক্ষা না করেই সে বিছানা থেকে উঠে দাঁড়ালো। আলবিরা ততক্ষণে কক্ষ থেকে বেরিয়ে ল্যাবের পথে পা বাড়িয়েছে। ফিওনা ধীরে ধীরে পা ফেলতে ফেলতে জ্যাসপারের কক্ষে পৌঁছলো। জ্যাসপারের কক্ষে প্রবেশ করতেই তার চোখে পড়ল জ্যাসপার বিছানায় শুয়ে অচেতন, কপালে ঘামের বিন্দু, তার শরীর যেন একদম দুর্বল হয়ে পড়েছে। ফিওনার মনটা ভীষণভাবে চিরিচিরি হয়ে উঠল। সতর্ক পায়ে এগিয়ে এসে ফিওনা ধীরে সুস্থে জ্যাসপারের পাশে বসে। ফিওনা নিঃশব্দে এক দৃষ্টি ফেলল জ্যাসপারের অচেতন মুখের উপর। চাঁদের আলো আর কক্ষের মৃদু ল্যাম্পশেডের হালকা সোনালি আভা মিশে তার মুখটা যেন আরো মলিন, আরো ক্লান্ত মনে হচ্ছিল। সেই অচেতন অবস্থায় জ্যাসপারের মুখে যে এক ধরনের গভীর অবস্থা, যেন সে পৃথিবী থেকে দূরে চলে গেছে, ফিওনার হৃদয়কে আরো অস্থির করে তুলল। ফিওনার মন এবং শরীর যেন এক অদ্ভুত আকর্ষণে আবদ্ধ হয়ে পড়েছিল। জ্যাসপারের শারীরিক অবস্থা দেখে, তার অচেতন মুখ দেখে মনে এক অজানা জিজ্ঞাসা জেগে উঠেছিল। সেই দিনটি মনে পড়ছিল যখন জ্যাসপার অসুস্থ ছিল আর তার চুমুতেই সুস্থ হয়ে উঠেছিল। তখন সে জানত না কি ঘটেছিল, কিন্তু আজ যেন সবকিছু স্পষ্ট হয়ে উঠেছিল। ফিওনা তার হৃদয়ের গভীর অনুভূতির দিকে তাকালো, যেন কোনো অদৃশ্য টান তাকে এই মুহূর্তে একদিকে পরিচালিত করছে। সে জানত একমাত্র এই চুমুই সম্ভবত তাকে সুস্থ করে তুলবে, আর কিছু নয়। তার অস্থির হাতে সে ধীরে ধীরে জ্যাসপারের মুখের কাছে এসে বসল। চোখে কিছু ছিল, কিছু অনির্দেশিত কিন্তু প্রগাঢ়। তখন এক নিঃশব্দ শক্তিতে বাধা পড়া তার ঠোঁটে আস্তে করে জ্যাসপারের ঠোঁটের দিকে এগিয়ে গেল। এটা ছিল এক মুহূর্তের সিদ্ধান্ত, কোনো সন্দেহ বা দ্বিধা ছাড়া। তার অজান্তেই হৃদয়ের তাগিদে সে জানত এটাই একমাত্র উপায়। ফিওনা জ্যাসপারের ঠোঁটজোড়ার সাথে নিজের ঠোঁট মেলালে অতি ক্ষুদ্র এক মুহূর্তের জন্যে যেন পৃথিবী থেমে গিয়েছিল। তার মুখ থেকে নিঃশব্দ একটা শ্বাস প্রশ্বাস বের হলো, আর সেই শ্বাসে কোনো এক অজ্ঞাত শক্তি ছিল। এটি ছিল না এক সাধারণ চুমু, এটা ছিল একটি অদৃশ্য যোগসূত্র, এক অপ্রত্যাশিত সংযোগ যা ফিওনার শরীরের ভেতর থেকে বেরিয়ে এসে জ্যাসপারের শরীরে প্রবাহিত হচ্ছিল। এটা ছিল এক ধরনের মেলবন্ধন, যা তার কোষের ভিতর বায়োকেমিক্যাল প্রবাহ ছড়িয়ে পড়ছিল। এই শক্তি যেন এক ধরনের জীবনদায়ী তরঙ্গ হয়ে জ্যাসপারের শিরায় প্রবাহিত হতে শুরু করলো। ধীরে ধীরে জ্যাসপারের চোখের পাতা কাঁপতে শুরু করলো। তার দেহের প্রতিটি কোষ যেন নতুন করে সচল হয়ে উঠছিল, তার শরীরের শক্তি ফিরছিল। ফিওনা খুব অল্প সময়ের জন্য হলেও অনুভব করলো যে কিছু অসম্ভবভাবে জাদুকরি ঘটছে, আর তা তার নিজের চুমুর মাধ্যমেই। জ্যাসপার একটু একটু করে চোখ খুলল, তার মুখে এক গভীর অনুভূতি ফুটে উঠল। জ্যাসপারের চোখের পাতা ধীরে ধীরে সরে গিয়ে তার গভীর অলিভ গ্রিন চোখ দুটি ফিওনার দিকে তাকালো। সেকেন্ডের মধ্যে সময় যেন থেমে গেল, তাদের দৃষ্টি একে অপরের মধ্যে আটকে গেল। ফিওনার বুকের ভিতর অস্বস্তির সঙ্গে এক অজানা টান উকি দিল, যেন কোনো শক্তি তাকে এই অদ্ভুত সংযোগে আটকে রাখছে। ফিওনা নড়তে চাইল, উঠে যাওয়ার প্রস্তুতি নিল। তার শরীরের প্রতিটি কোষে যেন একটা উত্তাপ ছড়িয়ে পড়ছে। কিছু একটা হচ্ছিল যা সে বুঝতে পারছিল না, কিন্তু তা সত্ত্বেও তার মন কোনোভাবেই থামছিল না। জ্যাসপারের চোখে ধীরে ধীরে একটি অন্ধকার টান ফুটে উঠল। তার হাত ফিওনার চুলের মুঠি আঁকড়ে ধরে তাকে তার কাছে আরো কাছে টেনে আনলো। তার কানের কাছে আবেশী কণ্ঠে জ্যাসপার বলল, হামিংবার্ড, আরো বায়োকেমিক্যাল লাগবে। এরপর তার ঠোঁট ফিওনার ঠোঁটে আছড়ে পড়ল। প্রথমে খুব ধীরে, এক ধরনের অপ্রত্যাশিত কোমলতা নিয়ে, তারপর এক মুহূর্তের মধ্যে চুম্বনটা গভীর হয়ে উঠল।
ফিওনার শ্বাস আটকে গেল। তার শরীরের সমস্ত শক্তি যেন এক জায়গায় জমে গিয়েছিল, আর তার মধ্যে এক অদ্ভুত শিহরণ ছড়িয়ে পড়ছিল। সারা দুনিয়া কেমন থেমে গিয়েছিল। আর শুধুমাত্র এই চুমু, এই স্পর্শ, এই টান একমাত্র সত্য হয়ে উঠল। জ্যাসপারের এক হাত ফিওনার কোমর থেকে তার পিঠ পর্যন্ত বিচরণ করে যাচ্ছে। প্রতিটি মুহূর্তে তার স্পর্শ যেন আরো গভীর ও আরো তীব্র হয়ে উঠল। ফিওনার শরীর এক অজানা শিহরণে কাঁপছিল। তার সমস্ত অনুভূতি যেন একসঙ্গে জাগ্রত হয়ে উঠল। জ্যাসপার তার চুল আরো শক্ত করে মুঠো চাপ দিল, যেন তাকে আরো কাছে টানতে চায়। আর ফিওনার ঠোঁটের মধ্যে এক তীব্র চুম্বন রেখে নিজের সবকিছু উজাড় করে দেয়। জ্যাসপার তার ঠোঁটগুলো ফিওনার ঠোঁটে আরো গভীরভাবে স্থির করে। ধীরে ধীরে নিজের ঠোঁটের গহ্বরে ফিওনার জিভকে টেনে নিল। তাদের শ্বাস একে অপরের মধ্যে মিশে গেল, আর প্রতিটি স্পর্শ যেন তাদের হৃদয়ের গতি ত্বরান্বিত করে। তার জিভ ধীরে ধীরে ফিওনার জিভের সাথে মিলে এক অদ্ভুত অনুভূতিতে ভরিয়ে দিল তাদের দুজনকে। তাদের ঠোঁট আর জিভ একে অপরকে শুষে নিতে লাগলো। ফিওনার শরীর থেকে এক অস্বাভাবিক উত্তাপ বেরিয়ে আসলো। তার শ্বাস দ্রুত হতে লাগলো। তার চোখ বন্ধ হয়ে গেল। জ্যাসপার আরো গভীরভাবে তার ঠোঁটগুলো ফিওনার ঠোঁটে শোষণ করতে শুরু করলো। জ্যাসপারের তীব্র আবেগ যেন তার নিয়ন্ত্রণে ছিল না। আকর্ষণ ও আবেগের এক গভীর ঢেউয়ে ভেসে গিয়ে জোরে কামড়ে ধরল ফিওনার নিচের ঠোঁট। ব্যথায় ফিওনার শ্বাস ভারী হয়ে উঠল। ফিওনার ঠোঁটের ওপর তার স্পর্শ যেন আগুনের মতো। প্রতিটি কামড়ে এক নতুন উত্তাপ ছড়াচ্ছিল। জ্যাসপার, যে কখনো এতটা উন্মুক্ত হয়নি, আজ যেন ফিওনার প্রতি এক অবিরাম আকর্ষণে আটকে গেছে। অ্যাকোয়ারা ধীরে ধীরে করিডোর দিয়ে হেঁটে জ্যাসপারের কক্ষের সামনে আসলো। দরজাটা স্লাইডিং হয়ে খুলে যেতেই ভেতরের দৃশ্য দেখে অ্যাকোয়ারার চোখে মুহূর্তেই বিস্ময়ে বড় হয়ে গেল। তার দৃষ্টিতে স্পষ্ট ফুটে উঠল জ্যাসপার আর ফিওনার এই গভীর মুহূর্ত, যা তার জন্যে কল্পনাতীত ছিল। সে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। মনে হচ্ছিল যেন তার চারপাশের পৃথিবী থেমে গেছে। তবে নিজের চেতনা ফিরে পেতে বেশি সময় লাগেনি। অ্যাকোয়ারা জানে যদি এই দৃশ্য কেউ দেখে ফেলে, বিশেষত আলবিরা, তবে তা ফিওনার জন্য বিপজ্জনক হতে পারে। তার মন ছটফট করতে লাগলো, কিন্তু কি করবে তা বুঝে উঠতে পারছিল না। কক্ষে প্রবেশ করার সাহস তার হলো না। এই দৃশ্যের মাঝে নিজের উপস্থিতি প্রকাশ করলে হয়তো পরিস্থিতি আরো খারাপ হতে পারে। অ্যাকোয়ারা ধীরে ধীরে দরজার পাশে ঠায় দাঁড়িয়ে রইল, যেন পাহারায় নিযুক্ত এক নিঃশব্দ প্রহরী। তার হাত ঘামছিল আর হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল। মাথায় শুধু একটা চিন্তা ঘুরছিল, আলবিরা আর থারিনিয়াস যেন এই মুহূর্তে এখানে না আসে। ফিওনার মনে ঝড় বইছিল। জ্যাসপারের আচরণে যে উন্মাদনা, তা যেন আগুনের মতো ছড়িয়ে পড়ছিল তাদের মধ্যে। জ্যাসপারের এমন উগ্র আচরণ ফিওনার কাছে এক অসহনীয় লাগছিল। ছাড়ুন আমাকে, ফিসফিস করে বলে উঠল ফিওনা, কিন্তু জ্যাসপারের চোখে যেন অন্য এক পৃথিবীর প্রতিফলন। তার সবুজ চোখ দুটি আগুনের মতো জ্বলছিল, আর তার মুখে কোনো ভ্রুক্ষেপের ছাপ ছিল না। কিপ সাইলেন্ট হামিংবার্ড। গম্ভীর অথচ রুদ্ধস্বরে বলে উঠল জ্যাসপার। তার কণ্ঠে এমন এক আধিপত্যের সুর ছিল যা ফিওনাকে মুহূর্তের জন্য স্তব্ধ করে দিল। ফিওনা পুনরায় নিজেকে ছাড়াতে চাইল, কিন্তু জ্যাসপারের হাতের শক্তি ছিল অবিশ্বাস্য। সে তার হাত দুটি শক্ত করে বিছানায় চেপে ধরেছিল, যেন ফিওনার সমস্ত প্রতিরোধ তার কাছে তুচ্ছ। ফিওনার হৃদয় দ্রুত ছুটছিল। তার ভেতরে ভয়, রাগ আর এক অদ্ভুত আকর্ষণের মিশ্রণ তৈরি হচ্ছিল। তুমি যা ভাবছো আমি তা করতে যাচ্ছি না, জ্যাসপার চাপা কণ্ঠে বলে উঠল। কিন্তু আমার ভেতরে এমন কিছু চলছে যা আমি নিয়ন্ত্রণ করতে পারছি না। ফিওনা বিভ্রান্ত আর আতঙ্কিত। জ্যাসপারের আচরণ যেন মুহূর্তেই বদলে গিয়েছে। এক উদ্ভ্রান্ত উন্মাদনার স্রোত যেন তাকে গ্রাস করেছে। সে ফিওনার গলায় গভীরভাবে চুম্বন করছিল। তার উষ্ণ নিঃশ্বাস ফিওনার ত্বকে শিহরণ জাগাচ্ছিল। সেই শিহরণে যেমন আকর্ষণ ছিল, তেমনই ছিল ভয়। ফিওনার ঠোঁট জোড়ার পরে এবার তার গলার নরম ত্বকে জ্যাসপারের ঠোঁটের স্পর্শ আরো গভীর হয়ে উঠল।
ফিওনার ফ্রকের প্রান্ত হাঁটু পর্যন্ত নেমেছিল, যা যেন জ্যাসপারের আকাঙ্ক্ষাকে আরো বেপরোয়া করে তুলল। এক হাতে ফিওনার দুহাত শক্ত করে বিছানায় চেপে ধরে রেখেছিল, আর এক হাত ধীরে ধীরে ফিওনার পায়ের থায়ের দিকে নিয়ে গেল, যেখানে তার স্পর্শ ফিওনার শরীরে উত্তেজনার তরঙ্গ সৃষ্টি করলো। তার আঙ্গুলগুলো আলতো করে সেখানে আঁচড় কাটতে লাগলো, যেন এক অদ্ভুত অনুভূতিতে ফিওনার শরীর দুলে উঠল। সেই হাতের সঞ্চরণ ছিল কোমল, তবে ক্রমেই তা বদলে গেল অন্য রকম স্পর্শে। তার ধারালো নখ থায়ের উপর দিয়ে বয়ে গেল। ফিওনা নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছিল, কিন্তু জ্যাসপারের উন্মত্ত শক্তির কাছে তা যেন বৃথা। ফিওনার শ্বাস ক্রমেই দ্রুত হয়ে উঠছিল, তার প্রতিটি স্নায়ু যেন চলন্ত আগুনে মোড়ানো। জ্যাসপার তার দিকে ঝুঁকে এসে ধীরে ধীরে ফিওনার জামার হাতাটি কাঁধ থেকে নামিয়ে দিল। ফিওনার বুকের কিছু অংশ উন্মুক্ত হয়ে পড়ল, যা চাঁদের আলোয় হালকা ঝলমল করে উঠল। ফিওনার সারা শরীর শিহরণ জাগল, তবে তার মন স্নায়ুতে ভর করেছিল এক গভীর অস্বস্তি। জ্যাসপার তার গলায় ঠোঁটের স্পর্শ রেখে লেহন করতে শুরু করলো। তার উষ্ণ স্পর্শ ফিওনার শরীরকে শিথিল করে দিলেও তার ভেতরের দ্বন্দ্ব তাকে আরো অস্থির করে তুলছিল। ফিওনার আঙ্গুলগুলো চাদরের কিনারায় খামছে ধরল, যেন তার চারপাশের এই অস্থিরতাকে দমন করার জন্যে শেষ আশ্রয় খুঁজছিল। জ্যাসপার আরও এগিয়ে এলো, তার ঠোঁটের গভীর চুম্বন ফিওনার বুকের উন্মুক্ত জায়গায় অনুভূত হলো। সেই মুহূর্তে ফিওনা বুঝতে পারল তার শ্বাস প্রশ্বাসে এক ভিন্ন রকম অস্থিরতা এসে ভর করেছে। জ্যাসপার তার পিঠের ফ্রকে ভেদ করে কাপড় সরিয়ে পিঠে হাত ঢুকিয়ে দিল। তার হাতের উষ্ণ স্পর্শে যেন ফিওনার সমস্ত শরীর ভেঙে পড়ছিল, কিন্তু মনের ভেতর এক অদ্ভুত শক্তি তার সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিল। ফিওনার চোখে জল জমতে শুরু করলো, আর ভেতরের সমস্ত অনুভূতি যেন জট পাকিয়ে যাচ্ছে। প্রতিরোধের চেষ্টা, অসহায়তা আর সেই রহস্যময় আকর্ষণের তীব্রতা যা তাকে থমকে দিয়েছে। জ্যাসপার ধীরে ধীরে নিজের শার্টের বোতাম খুলতে লাগলো। তার চোখে যেন আগুনের মতো একটি কামুক দৃষ্টি ঝলসে উঠল। তার তীক্ষ্ণ দৃষ্টি ফিওনার মুখ থেকে ধীরে ধীরে তার উন্মুক্ত গলার দিকে নামতে থাকলো, যেন প্রতিটি মুহূর্তে তাকে আরো গভীরভাবে গ্রাস করার ইঙ্গিত দিচ্ছে। ফিওনা ভয়ে এবং দ্বিধায় কুঁকড়ে গেল। সে যেন জানে সামনে কি আসতে চলেছে, কিন্তু তার মস্তিষ্ক আর শরীর তাকে একযোগে প্রতিহত করতে পারছে না। জ্যাসপার পুরোপুরি শার্ট খুলে ফেলে যখন তাকে সরাসরি দেখলো, তার চেহারায় এক অসীম আত্মবিশ্বাসের ছাপ ফুটে উঠল। ফিওনার গলা শুকিয়ে গেল। জ্যাসপার তার দীর্ঘ মসৃণ আঙ্গুল ফিওনার কপালে আলতোভাবে রাখলো। সেই আঙ্গুল ধীরে ধীরে নেমে এলো তার নাকের ওপর। ফিওনার ত্বকের প্রতিটি কাঁপনকে যেন নিজের দখলে নিয়ে তারপর তার আঙ্গুল থামলো ফিওনার নরম ঠোঁটের কিনারায়। এক মুহূর্তের জন্যে তার দৃষ্টি ফিওনার চোখে আটকে রইল, যেন সে তার ভাবনার গভীরতম কোণ পর্যন্ত দেখতে চাইছে। তারপর কোনো তাড়াহুড়ো ছাড়াই তার আঙ্গুলটি ঠোঁটের উপর স্লাইড করতে শুরু করলো, যেন প্রতিটি স্পর্শে ফিওনার অচেনা অনুভূতিগুলোকে আরো জাগিয়ে তুলছে। জ্যাসপারের শরীরের প্রতিটি কোষ যেন আগুনে জ্বলে উঠছে। দীর্ঘ 28 বছর ধরে তার শরীরে আটকে থাকা সমস্ত আবেগ, কামনা আর আকাঙ্ক্ষা আজ যেন বাঁধ ভেঙে বেরিয়ে আসছে। তার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠেছে, আর প্রতিটি শ্বাস যেন তার উত্তেজনার মাত্রা বাড়িয়ে তুলছে। টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে তার রক্ত যেন আরো উত্তপ্ত হয়ে উঠেছে। তার চোখে এক প্রচণ্ড কামনার ঝলক ফুটে উঠেছে, যা নিয়ন্ত্রণহীন হয়ে তাকে ফিওনার দিকে টানছে। জ্যাসপার বুঝতে পারছে না এই অনুভূতি তার জন্য নতুন এক অভিজ্ঞতা, যা এতদিন তার জন্য নিষিদ্ধ ছিল। ফিওনার উপস্থিতি, তার কোমলতা, তার নীরব প্রতিরোধ সবকিছুই যেন জ্যাসপারের ভিতরে জমে থাকা সমস্ত ইচ্ছের বিস্ফোরণ ঘটাচ্ছে। দীর্ঘকাল ধরে জমে থাকা সেই শারীরিক তৃষ্ণা আজ মুক্তি চাইছে, আর তার সমস্ত মনোসংযোগ যেন এখন শুধুই ফিওনার দিকে। গ্লাস হাউসের বাইরে আলভিরা, থারিনিয়াস আর এথেরিয়নের কণ্ঠস্বর শোনা যাচ্ছিল। তাদের তীব্র তর্কের সুর আর অ্যাকোরিয়ার চাপা কণ্ঠ ফিওনার কানে পৌঁছয়। প্রিন্স সুস্থ হয়ে গেছে, আর এই মুহূর্তে তার কক্ষে কাউকে প্রবেশ করতে নিষেধ করেছেন।
অ্যাকোয়ারা জোরে জোরে বলল। ফিওনা আতঙ্কে জ্যাসপারকে ঝাঁকাতে শুরু করলো, কাপা গলায় বলল। ওরা চলে এসেছে, ছাড়ুন আমাকে। জ্যাসপারের চোখে হঠাৎ বোধোদয় হলো, তার মনে হলো যেন এক গভীর ঘুম থেকে জেগে উঠেছে। জ্যাসপার নিজের অবস্থার উপলব্ধি হতেই সে দ্রুত ফিওনার ওপর থেকে সরে যায়। ফিওনা বিছানা থেকে নেমে একপাশে সরে দাঁড়ায়। জ্যাসপার তাড়াহুড়ো করে নিজের শার্টটা গায়ে জড়ায়। তার মনের ভেতর এক অস্বস্তির ঢেউ উঠতে থাকে। এক মুহূর্ত আগে সে কি করতে যাচ্ছিল সেটা মনে করেই তার চোখে অপরাধ বোধের ছাপ ফুটে ওঠে। ফিওনা নিজের এলোমেলো চুল ঠিক করতে করতে জামার ভাঁজগুলো টেনে সোজা করে। তার হৃৎপিণ্ড দ্রুত বেজে চলেছে। সে বুঝতে পারছে এই মুহূর্তটা কতটা অস্বাভাবিক আর বিপজ্জনক ছিল। জ্যাসপার এক কোণে দাঁড়িয়ে ফিওনার দিকে তাকালো। তার ভিতরে তীব্র অপরাধ বোধ মিশে গেল সেই আগ্রাসী কামনার স্মৃতির সঙ্গে। আই এম সরি। সে নিচু গলায় ফিসফিস করলো। তার কণ্ঠে লজ্জা আর নিজের প্রতি রাগের মিশ্রণ ছিল। ফিওনা কিছু না বলে নিজের জায়গায় স্থির দাঁড়িয়ে রইল। দুজনের মধ্যকার নীরবতা গ্লাস হাউসের নিস্তব্ধতাকে আরো ভারী করে তুলল। অ্যাকোয়ারের কথায় থারেনিয়াস, আলবিরা আর এথিরিয়ান লিভিং রুমে চলে গিয়েছিল। সবকিছু যেন স্তব্ধ হয়ে গিয়েছে। ফিওনা বুঝতে পারল সবাই চলে গেছে। দ্রুত পা বাড়িয়ে সে জ্যাসপারের কক্ষ থেকে বের হয়ে গেল। করিডোরে প্রবেশ করার সময় চোখে পড়ল অ্যাকোয়ারা। তাদের এক মুহূর্তের চুপচাপ সাক্ষাৎ যেন সমস্ত পৃথিবী থেমে গিয়েছিল। দৃষ্টি ফিওনার শরীরের ক্ষতগুলোতে আটকে গেল। ঠোঁট, গলা, বুকে ক্ষতচিহ্নের গভীরতা স্পষ্ট হয়ে উঠল। তার মনে এক অদ্ভুত চিন্তা চলে এলো। এটা যদি কেউ দেখে ফেলে? সে মুহূর্তে কিছু বলল না, শুধুই চুপ করে দাঁড়িয়ে রইল। ফিওনা নিঃশব্দে নিজের কক্ষের দিকে চলে গেল, যেন কিছুই ঘটেনি। তার মুখের উপর একটি নীরব আত্মবিশ্বাস, কিন্তু গভীর ভিতরে যেন তার মনে এক অস্বস্তি ছিল। অন্যদিকে জ্যাসপার বিছানায় বসেছিল, তার মাথা নিচু, চোখে অস্থিরতার ছাপ। অদ্ভুত এক ধ্বংসাত্মক চিন্তা তার মনকে গ্রাস করেছিল। ফিওনার দিকে তাকিয়ে সে জানত তার ভিতরে যে ভালোবাসা উথলে উঠছে তা একদম অপরিচিত, অজানা। কিন্তু একই সাথে সে জানত ফিওনা জানে না তার এই অনুভূতির কথা। আরও ভয়াবহ ছিল, সে বুঝতেও পারছিল না ফিওনা তাকে ভালোবাসে কিনা। তার মধ্যে এক প্রচণ্ড দ্বন্দ্ব শুরু হয়ে গেল। কি করা উচিত ছিল? ফিওনার সঙ্গে যা করলো সেটা কি ফিওনা আদেও মানতে পারবে? তার মনের গভীরে এক গভীর দ্বিধা তাকে তাড়া করছিল, যা জ্যাসপারকে শঙ্কিত করে তুলেছিল। তার মনে গুঞ্জন হচ্ছিল, আমি ফিওনাকে যে ভালোবাসি এটা তো আর ফিওনা জানে না। সে কি আমাকে ভুল বুঝবে? জ্যাসপারের চোখে এক ধরনের অক্ষমতা ফুটে উঠেছিল। এমন এক অন্ধকার যেখান থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। ফিওনাকে ভালোবাসার কথা জানানোর আগেই এক বিপদগামী মুহূর্তে তার মধ্যে উতলে ওঠা এক অপ্রতিরোধ্য আকাঙ্ক্ষা জ্যাসপারকে এমন একটি পথ বেছে নিতে বাধ্য করেছিল যেখান থেকে ফিরে আসা কঠিন ছিল। ফিওনার সঙ্গে যা ঘটেছে তা ছিল স্রেফ এক স্বপ্নের মতো, অবচেতনে এক অবর্ণনীয় অনুভূতির তাড়নায় যা তার মাথাকে বেঁধে ফেলেছিল। কিন্তু যখন সেসব মুহূর্তের স্মৃতি একে একে তার মননে ভেসে উঠল, তার হৃদয়ে একটি অসহ্য ভার অনুভূত হলো। কি করেছি আমি? মাথায় এই প্রশ্নটাই শুধু ঘুরছিল। জ্যাসপার জানতো সে ফিওনাকে খুব ভালোবাসে, অথচ তা জানাতে আগে এতটা এগিয়ে যাওয়ার কোনো মানে ছিল না। এখন যখন সে নিজেই নিজের সাথে লড়াই করছে, এক অদ্ভুত অনুতাপ অনুভব করছে, তার মনে হচ্ছে সে ফিওনাকে এক অজানা ভয়ঙ্কর পরিস্থিতিতে ঠেলে দিয়েছে। আমি কি তাকে ক্ষতিগ্রস্ত করেছি? এই চিন্তা তার মনকে ভেঙে ফেলেছিল। ফিওনার প্রতি তার অনুভূতি সঠিক সময়ে প্রকাশ না করতে পারার দুর্বিষহ বোধ তাকে ঘিরে ধরেছিল। ফিওনার সাথে এক মুহূর্তের তীব্র রোম্যান্স তার জন্যে অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল। তখনও সে জানত না ফিওনা কি তার অনুভূতি বুঝতে পেরেছে বা কখনো তাকে অনুভব করতে পারবে। মুহূর্তেই জ্যাসপার তার চিন্তাগুলি একপাশে ঠেলে দিয়ে একদিকে মাথা ঝাঁকিয়ে দ্রুত ল্যাবের দিকে এগিয়ে যায়।
ড্রাকোনিসের সাথে তার আলোচনার জন্য মনস্থির করেছিল। বুকে অদ্ভুত চাপ অনুভব করলেও তার কাজে মনোযোগ দিতে হবে। ল্যাবের অভ্যন্তরে প্রবেশ করে সে স্ক্রিনে ড্রাকোনিসের চেহারা দেখতে পায়। ড্রাকোনিসের চোখের মধ্যে এক ধরনের গর্বের ঝিলিক ছিল, অথচ জ্যাসপার জানতো তার জন্য এখনো অনেক কিছু প্রমাণ করা বাকি। কিন্তু এখন সেই অল্প সময়ের জন্যে তাকে অনুমতি দেওয়া হলো প্রশংসা শোনার। অভিনন্দন মাই সান জ্যাসপার। ড্রাকোনিসের গম্ভীর কিন্তু মধুর কণ্ঠস্বর স্ক্রিনে প্রতিধ্বনিত হলো। তুমি তোমার প্রথম মিশন সাকসেস করেছো। আমার যে কি আনন্দ হয়েছে। আমার অ্যাথেরিয়ন ফিরে এসছে, ওকে দেখে আমার শান্তি হচ্ছে, আর তুমি ওকে নিজের শক্তি দিয়ে বাঁচিয়েছো। এটাতে আমি তোমার প্রতি গর্বিত। কিয়ৎক্ষণ বাদেই ড্রাকোনিসের চোখে গভীর চিন্তার ঝলকাচ্ছিল, তার কণ্ঠে সেই অভিজ্ঞতা ও দায়িত্বের গাম্ভীর্য। জ্যাসপার, এখন কিন্তু আমাদের সবচেয়ে বড় মিশনে নামতে হবে। আর যদি তুমি সেই মিশন সফল না করতে পারো, তাহলে আমাদের পুরো ভেনাস হুমকির মুখে পড়বে। জ্যাসপার কিছু না বলে শুধু মাথা নিচু করে শুনে গেল। সে জানতো তার সামনে এখন খুবই কঠিন সময়, তবে ড্রাকোনিসের প্রতি তার অনুগততা ও বিশ্বাস তাকে দৃঢ় রাখছিল। ড্রাকোনিস, আমাদের ভেনাসের পরিস্থিতি সম্বন্ধে জানান। ওখানে এখন কি অবস্থা? জ্যাসপারের প্রশ্ন ছিল একান্ত ব্যক্তিগত, তবে গভীরভাবে ভাবনার দিকে ঝুঁকেছিল। এখানের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। ড্রাকোনিসের তার কণ্ঠে হতাশা লুকিয়ে রেখে বলল, আমি শুধু এতদিন অ্যাথেরিয়নের মুক্ত হওয়ার অপেক্ষায় ছিলাম। এখন তুমি তোমার দ্বিতীয় মিশন শুরু করো। জ্যাসপার কিছু সময় চুপ করে থেকে তার আকাশচুম্বী শ্বাস ফেলল। তারপর তার কণ্ঠে আরো দৃঢ়তা নিয়ে বলল, জি ড্রাকোনিস। তবে মাথায় রেখো, ড্রাকোনিস জ্যাসপারকে সতর্ক করে বলল, এই মিশনের জন্য তোমার পৃথিবীর একজন সায়েন্টিস্ট লাগবে। তুমি যে অবস্থায় আছো সেখানে তাকে ছাড়া আমাদের কাজ কঠিন হয়ে যাবে। ল্যাবের আলাপচারিতা শেষ করে জ্যাসপার ল্যাব থেকে দ্রুত বেরিয়ে গ্লাস হাউসে ফিরে আসে। লিভিং রুমে প্রবেশ করতেই দেখলো থারেনিয়াস, আলভিরা আর এথেরিয়ন সবাই সেখানে অপেক্ষা করছিল। আলোচনার প্রয়োজনীয়তা আর দৃশ্যমান সংকটের কারণে সবাই বুঝতে পারছিল যে সময় খুব কম। থারেনিয়াস, জ্যাসপার গভীর কণ্ঠে শুরু করলো, আমাদের দ্বিতীয় মিশন শুরু করার সময় হয়ে গেছে। ভেনাসের জলবায়ু আর প্রকৃতি এখন হুমকির মুখে, আর এই সব কিছু আমাদের পৃথিবী থেকে সংগ্রহ করে নিয়ে যেতে হবে। থারেনিয়াস ঠান্ডা মাথায় উত্তর দিল, এটা তো সহজ কাজ প্রিন্স। না থারেনিয়াস। জ্যাসপার তীব্র গম্ভীরতায় তার চোখে এক আলাদা দৃষ্টিভঙ্গি ফুটিয়ে তুলল। এটাই সবচেয়ে কঠিন কাজ। আমাদের সামনে যে বিপদগুলো আসবে সেগুলো আমাদের চিন্তার বাইরে। আমরা তো জানি না কোন কোন বিপদ লুকিয়ে রয়েছে, আর সেগুলোকে কিভাবে মোকাবেলা করতে হবে। এথেরিয়ান মাথা নিচু করে কিছুটা ভাবল, তারপর একটু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বলল, তাহলে জাসু ভাইয়া, আমরা এখন কিভাবে কি করব? জ্যাসপার কিছুক্ষণ চুপ থেকে এক মুহূর্তে সোজা হয়ে বসে বলল, আমাদের মিশনের জন্য পৃথিবীর একজন সায়েন্টিস্ট লাগবে। তাকে ছাড়া আমাদের মিশন সফল করতে পারবো না। আলভিরা মাথা নেড়ে বলল, তাহলে ফ্রেন্ডস, ডক্টর আর্থারকে কাজে লাগলে কেমন হয়? জ্যাসপার তার চোখ বন্ধ করে কিছুটা চিন্তা করলো, তারপর এক মুহূর্তে মাথা তুলল। হ্যাঁ, কাল ওনার সাথে কথা বলবো। তারপর সে থারেনিয়াস আর এথেরিয়নের দিকে তাকিয়ে বলল, আমাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে। পৃথিবীর সবচেয়ে বিশিষ্ট সায়েন্টিস্টের সাহায্য ছাড়া আমরা এই মিশন সফল করতে পারবো না। আলভিরা কিছুটা নীরব থেকে বলল, ডক্টর আর্থার কি আমাদের সঙ্গে যোগ দেবেন প্রিন্স? তার সহায়তা কিভাবে নিশ্চিত করব? জ্যাসপার এক শ্বাসে উত্তর দিল, ভুলে গেলে সে আমার হিপনোটাইজের শিকার। ভেনাসকে রক্ষা করতে আমি সব কিছু করতে প্রস্তুত। তারা সবাই মাথা নেড়ে সম্মতি জানায়, আর জ্যাসপার আবার একবার জানিয়ে দেয়, কাল থেকে আমাদের দ্বিতীয় মিশনের পরিকল্পনা শুরু করতে হবে। লিভিং রুমের মিটিং শেষ হওয়ার পর সবাই যার যার কক্ষে চলে গেল। অ্যাকোয়ারা কিন্তু এক মুহূর্ত সময় নষ্ট না করে রাতে ফিওনার কক্ষে হাজির হলো। ফিওনা তখন বই পড়ছিল। অ্যাকোয়ারা কিছুক্ষণ আলাপ করলো হালকা স্বরে। তারপর একটা ওষুধের টিউব যেন বিশেষ ধরনের মলম ফিওনার হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা লাগিয়ে ঘুমিয়ে পড়ো, কাল সকালে দেখবে দাগগুলো পুরোপুরি চলে যাবে। ফিওনা অবাক হয়ে অ্যাকোয়ারার দিকে তাকালো, কিন্তু অ্যাকোয়ারা আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে দ্রুত কক্ষ থেকে বেরিয়ে গেল। ফিওনা মলমটা হাতে নিয়ে বসে রইল।
কপালে ভাঁজ পড়ল তার। কোথায় লাগাবো এটা, আর কেনই বা একবার আমাকে এই মলম দিয়ে গেল? অনিশ্চিত ভঙ্গিতে ফিওনা মলমটা বেডসাইড টেবিলে রেখে দিল। কিছুক্ষণ ভাবল, কিন্তু ক্লান্তি তাকে তাড়িয়ে নিয়ে গেল। মলমটা অব্যবহৃত রেখে সে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল। মধ্যরাতের নিস্তব্ধতায় ফিওনার কক্ষের স্লাইডিং দরজাটি ধীরে ধীরে খুলে গেল। বাইরের প্রাকৃতিক আলো কাচের দেওয়ালের মধ্য দিয়ে ঘরের প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছিল। চাঁদের রূপালী আভা আর তারার মৃদু ছিকিমিকি আলোক ছটায় ঘর জুড়ে এক স্বপ্নময় পরিবেশ তৈরি করেছিল। ঘরের এই স্নিগ্ধ নীরবতা ভেঙে প্রবেশ করলো একটি ছায়া মূর্তি, নিঃশব্দে যেন হাওয়ার সাথে মিলেমিশে। জ্যাসপার তার তীক্ষ্ণ দৃষ্টি কক্ষের মাঝখানে শুয়ে থাকা ফিওনার দিকে নিবদ্ধ ছিল। ফিওনা গভীর ঘুমে মগ্ন। তার শ্বাস প্রশ্বাসের মৃদু ওঠানামা যেন ঘরের শান্ত পরিবেশকে আরও মোহনীয় করে তুলেছিল। জ্যাসপার ধীরে ধীরে ফিওনার বিছানার কাছে এসে দাঁড়ালো। কাঁচের দেওয়ালের বাইরে থেকে আসা আলো ফিওনার মুখে পড়ে তার কোমল সৌন্দর্যকে আরও মায়াময় করে তুলেছিল। তার এলোমেলো চুলগুলো বালিশের চারিপাশে ছড়িয়ে পড়েছিল, যেন কোনো শিল্পীর হাতে আঁকা নিখুঁত এক চিত্র। জ্যাসপার বিছানায় ফিওনার সামনে বসে নিচু হয়ে ফিওনার দিকে ঝুঁকল। তার চোখে এক গভীর দৃষ্টি, যেন এই এক মুহূর্তেই সে পৃথিবীর সমস্ত সৌন্দর্য আবিষ্কার করেছে। ফিসফিস করে সে বলল, যেন শব্দগুলো তার নিজের কাছেই উদ্দেশ্যহীন। হামিংবার্ড, তুমি এতটা কোমল, এতটা নাজুক, যেন এই বিশ্বের সৃষ্টির বাইরের কিছু, অথচ তুমি এখন আমার কাছে, আমার পাশে। তার কথাগুলো মৃদু বাতাসের মতো ফিওনার মুখে এসে পড়ছিল। ঘরের কাঁচের দেওয়ালের বাইরে রাতের আলোক ছটা ফিওনার ঘুমন্ত মুখে এক অপার্থিব আভা তৈরি করছিল। জ্যাসপারের হৃদয়ের গভীরে এক অজানা টানাপোড়েন শুরু হলো। সে জানে তার উপস্থিতি ফিওনার জন্যে এক শীতল অচেনা অন্ধকার, কিন্তু তার আকর্ষণ এতটাই প্রবল ছিল যে সে নিজেকে থামাতে পারছিল না। তার দীর্ঘ আঙ্গুলগুলো বিছানার কিনারায় গুটিয়েছিল। জ্যাসপারের চোখ হঠাৎ পড়ল বেডসাইড টেবিলের উপর রাখা মলমটায়। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকার পর সে মলমটা হাতে তুলে নিল। পাশের ল্যাম্প শেডের আলো জ্বালিয়ে ঘরের আবছা অন্ধকার দূর করল। আলো ছড়িয়ে পড়তেই ঘরটা হালকা উজ্জ্বল হয়ে উঠল, আর সেই আলোয় ফিওনার মুখটা যেন আরো কোমল আর সুন্দর লাগছিল। জ্যাসপার গভীরভাবে ফিওনার দিকে তাকিয়ে থাকলো। ফিওনা তখন গভীর ঘুমে ডুবেছিল, এমন ঘুম যেখানে দুনিয়ার কোনো শব্দই তাকে ছুঁতে পারে না। ল্যাম্পশেডের আলোয় জ্যাসপার এবার তার চোখ সরালো ফিওনার শরীরের দিকে। তার চোখ গিয়ে আটকালো সেই চিহ্নগুলোতে, ফিওনার ঠোঁট, গলা, বুকের ওপর আর কাঁধ জুড়ে স্পষ্ট দাগ। জ্যাসপারের নিঃশ্বাস ভারী হয়ে এলো। তার হাতের মলমটা হালকা কাঁপছিল। প্রতিটি ক্ষত যেন তাকে তার ভুলের দিকে নির্দেশ করছিল। প্রতিটি দাগ যেন তার অপরাধ বোধকে আরো তীক্ষ্ণ করছিল। সে বোঝে এই ক্ষতগুলো শুধু ফিওনার শরীর নয়, তার নিজের অন্তরেও গভীর চিহ্ন রেখে গেছে। জ্যাসপার ধীরে ধীরে ফিওনার দিকে ঝুঁকল, তার আঙ্গুল মলমের ঢাকনায় স্পর্শ করল, কিন্তু সে থেমে গেল। তার ঠোঁটের কোণে এক অদ্ভুত বিষণ্ণতা ফুটে উঠল। তোমার প্রতি আবার এত অধিকার আছে? ফিসফিস করে নিজেকেই প্রশ্ন করল সে। জ্যাসপার বাঁকা হাসি হাসল। তার চোখে এক রহস্যময় আলো। ল্যাম্পশেডের সোনালি আলো তার মুখের দিক থেকে এক অদ্ভুত আবেশ ছড়াচ্ছিল, যেন তার ভিতরে এক পৃথিবী চলে গেছে। ফিওনা গভীর ঘুমে ডুবে থাকলেও জ্যাসপার তার প্রতি এক অদম্য অধিকার প্রতিষ্ঠা করতেই বদ্ধপরিকর ছিল। সে ধীরে ধীরে ফিওনার কাছে চলে আসলো। তার শ্বাসের গরম বাতাস যেন ফিওনার কপালে হালকা অনুভূতি সৃষ্টির মতো। চোখের কোণে সেই বাঁকা হাসি ছিল, তবে তার মুখে কোনো দয়া বা কোমলতা ছিল না। সে ফিসফিস করে বলল, হামিংবার্ড, তোমার প্রতি আমার সম্পূর্ণ অধিকার আছে। এই কথাটা যেন প্রাচীরের মতো ভাঙা, কোনো ভয় বা দ্বিধা ছাড়াই সে তার দাবি জানিয়ে গেল। তার হাত ফিওনার কপালের কাছে চলে গেল। কপালে পড়ে থাকা অবাধ্য চুলগুলো আলতো করে সরিয়ে দিল। ফিওনার মুখের নীরবতা তখনও সেই শান্তির সাথে মিশেছিল, কিন্তু তার চোখের নিঃশ্বাসে যেন একটা গোপন বার্তা ছিল। অধিকার প্রতিষ্ঠিত হোক, সে আবার ফিসফিস করল,
এবার থেকে প্রস্তুতি নিতে শুরু করো হামিংবার্ড। তার কণ্ঠে একটি অদ্ভুত শক্তি ছিল, যেন আগামীতে কিছু অনেক কঠিন অপেক্ষা করছে ফিওনার জন্য। জ্যাসপার তার নরম ঠোঁটে এক প্রশান্তি রেখে বলল, সামনে আরো বেশি ক্ষত তোমার সহ্য করতে হবে। তোমার সারা দেহে থাকবে আমার ভালোবাসা আর আদরের চিহ্ন। জ্যাসপার ফিওনার গভীর ঘুমের দিকে এক মুহূর্ত চেয়ে রইল। তার ঠোঁটে এক রহস্যময় হাসি, যেন নিজের ভেতরের এক কঠিন সিদ্ধান্তে পৌঁছিয়েছে। তার লম্বা আঙ্গুলের স্পর্শে মলমের কৌটোটা খুলে গেল। মলমটা হাতে নিয়ে সে ধীরে ধীরে ফিওনার মুখের কাছে এগিয়ে গেল, যেন প্রতিটি মুহূর্তে তার স্পর্শে মিশে আছে এক গভীর অধিকার। প্রথমে সে আলতো করে মলমটা ফিওনার ঠোঁটে লাগাতে শুরু করলো। তার আঙ্গুলের উষ্ণতায় ফিওনার ঠোঁট যেন আরো কোমল হয়ে উঠল। চাঁদের আলোতে ঠোঁটের সেই ক্ষতগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। আর জ্যাসপার যত্নের সাথে প্রতিটা জায়গায় মলম মাখাতে লাগলো, যেন সে নিজের হাতে সেই যন্ত্রণা মুছে দিচ্ছে। ফিওনার গলার দাগগুলোতে আলোতে মলম লাগালো। আঙ্গুলের প্রতিটি ছোঁয়াই যেন এক নিঃশব্দ ভালোবাসার প্রতিচ্ছবি। গলার হালকা শিরশিরে অনুভূতি ফিওনার নিঃশ্বাসে এক অদ্ভুত স্পন্দন সৃষ্টি করছিল। যদিও সে তখনও গভীর ঘুমে আচ্ছন্ন, জ্যাসপার থামেনি। সে ধীরে ধীরে ফিওনার কাঁধের কাছে এগিয়ে এলো। সাদা সিল্কের নাইট ড্রেসের স্ট্র্যাপ আর আঙ্গুলের সামান্য ধাক্কায় একপাশে সরে গেল, আর কাঁধের উপরে আঁচড়ের দাগগুলো স্পষ্ট হয়ে উঠল। সে গভীর মনোযোগ দিয়ে যে সেখানে মলম লাগাতে শুরু করলো, যেন তার প্রতিটি স্পর্শেই দাগগুলো মিলিয়ে যেতে বাধ্য। এরপর তার দৃষ্টি সরে গেল ফিওনার বুকের উপরের দিকে। মলমের নরম পরশ তার আঙ্গুলের ছোঁয়ায় বুকে জড়িয়ে পড়ছিল। প্রতিটি জায়গায় মলম লাগানোর সময় তার চোখে ছিল একাধারে গভীর যত্ন আর এক ধরনের কঠিন দাবি। সবশেষে জ্যাসপার ফিওনার সাদা সিল্কের নাইট ড্রেসের নিচে নেমে থাকা ক্ষতগুলো লক্ষ্য করল। সে ধীরে ধীরে ড্রেসটা হাঁটুর ওপর পর্যন্ত তুলে আনলো। চাঁদের আলো ফিওনার মসৃণ ত্বকের ওপরে যেন রূপালি আভা ছড়াচ্ছিল। জ্যাসপার থায়ের আঁচড়ের দাগগুলোতে মলম লাগাতে শুরু করলো। তার আঙ্গুল প্রতিটি ক্ষত স্পর্শ করে যত্নের সাথে এগিয়ে যাচ্ছিল। তার প্রতিটি ছোঁয়ায় যেন এক অনির্বচনীয় কোমলতা আর অধিকার মিশেছিল। মলম লাগানো শেষ হলে জ্যাসপার একটু দূরে সরে বসল। তার চোখে ছিল গভীর তৃপ্তি আর ঠোঁটে সে রহস্যময় বাঁকা হাসি। সে একবার ফিওনার মুখের দিকে তাকালো, যেন নিশ্চিত করতে চাইল যে তার প্রেয়সীর আর কোনো যন্ত্রণা অনুভব করছে না। জ্যাসপার মলমটার দিকে তাকিয়ে হালকা হাসল। তার চোখে গভীর এক তৃপ্তি আর ঠোঁটে সেই বাঁকা অভিমানী হাসি। মলমটাকে হাতে তুলে নিয়ে একবার চাঁদের আলোয় ধরে দেখল, যেন সেই ছোট্ট জিনিসটাকেও নিজের ক্ষমতার কাছে নত হতে বাধ্য করেছে। তারপর এক ধীর গম্ভীর স্বরে ফিসফিস করে বলল,